নমস্কার। বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে সাইবার সিকিউরিটি। আর এই বিষয়ে আলোকপাত করতে আজকে আমার সঙ্গে ডিডি ত্রিপুরা স্টুডিওতে বিজ্ঞান ও প্রযুক্তি প্ল্যাটফর্মে উপস্থিত রয়েছেন সায়েন্টিস্ট শুভাশিস কর। আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আলোচনা যেহেতু এই সাইবার সিকিউরিটিকে নিয়ে, আমরা এই বিষয়ে আলোচনা করব। তবে তার আগে আমরা সাইবার ওয়ার্ল্ড সম্পর্কে জানতে চাইছি। সাধারণভাবে আমরা কি বুঝবো? এখানে আমার প্রশ্ন থাকবে যে সাইবার ওয়ার্ল্ড বলতে মানে আমি তুমি করেই বলি। হ্যাঁ। সাইবার ওয়ার্ল্ড বলতে তোমার কাছে কি কি মানে দাঁড়ায়? এই তো ধরুন আমরা যা কিছু ব্যবহার করছি, অ্যাপ্লিকেশনস বা মোবাইলে ব্যবহার করছি বা নেটের মাধ্যমে কম্পিউটারে যা ব্যবহার করছি, বা ধরুন টাকা ট্রানজাকশনের ক্ষেত্রে যা যা কিছু করছি, মোটামুটি সব কিছুই এর মধ্যে। এক্স্যাক্টলি, আসলে ব্যাপারটা ঠিক তেমনি। একটু ইলাবোরেট করে বলি এই ব্যাপারটা। আজকাল আমাদের যে ডিজিটাল জগতে আমরা বাস করি, ডিজিটাল জগৎ হচ্ছে তথ্যের আদান প্রদান। সে বিভিন্ন রকমভাবে হয়। মাধ্যম আমাদের হাতের মুঠোফোন থেকে শুরু করে আমরা ব্যাংকিং পরিষেবাই বলো, কম্পিউটার জগতের সঙ্গে আজকাল ইন্টারনেট ছাড়া কোনো তথ্য বা যদি আমরা কোনো বিষয়ে কোনো কিছু জানতে চাই, তার জন্য ইন্টারনেট কিন্তু ভীষণভাবে জরুরি, যে কোনো বিষয়ে হোক। তো আমরা এই যে তথ্যের আদান প্রদান করার ব্যাপারটা, তার জন্য যে তথ্যগুলো, সেই তথ্য তার সঙ্গে মিলিয়ে যে নেটওয়ার্কে আমরা জুড়ে রয়েছি একজনের সঙ্গে আরেকজন, পুরো সারা জগৎ জুড়ে আমাদের ইন্টারনেট এখন ছড়ানো। আমরা যখন একটা কম্পিউটার বা মোবাইল থেকে ইন্টারনেট কানেক্ট করি, তখন কিন্তু আমরা সারা পৃথিবী জুড়ে সবার সঙ্গে কানেক্ট হতে পারি। এই যে যোগাযোগের মাধ্যমটা, নেটওয়ার্ক আর তথ্য, এই দুটোকে সুরক্ষিত রাখার ব্যাপারটাই হচ্ছে সাইবার সিকিউরিটি। আর এই সাইবার জগৎটাই হচ্ছে আমরা এই তথ্য নিয়ে এই নেটওয়ার্ক সারা পৃথিবী জুড়ে যে নেটওয়ার্কের মধ্যে যুক্ত আছি, তার সঙ্গে যে জড়িয়ে পড়া, সেটাই হচ্ছে আমাদের এই তথ্য প্রযুক্তির দুনিয়া। আচ্ছা, এবার এই দুনিয়াটাকে আমাকে কি করে সেফ রাখতে হবে, আমি এটাকে কি করে প্রোটেক্ট করব, আমার নিজস্ব তথ্য বা যে তথ্য আমি বাইরে থেকে নিজের জন্য নিচ্ছি, সেগুলোকে কিভাবে আমি সুরক্ষিত রাখবো বা সুরক্ষিত এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচলের মাধ্যমটাকে রাখবো, সেগুলো নিয়েই কিন্তু আমাদের এই সাইবার সুরক্ষার বিষয়। মনে হয় আমি মোটামুটি পরিষ্কার বলতে পারি। সে তো বুঝতে পারলাম, কিন্তু আরেকটা জিনিস তার সঙ্গে জানতে চাইছি, আজকের দিনে কেন এত গুরুত্বপূর্ণ এই সাইবার সুরক্ষার বিষয়টি? হ্যাঁ, সাইবার সুরক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ। আসলে যদি আমরা একটু পুরোনো দিনের কথা ভাবি, আমার মনে হয় তোমার বাড়ির পুরোনো দিনের কথা, আমরা ব্যাংকিং সার্ভিসটার কথাই ভাবি একটু। ব্যাংকিং সার্ভিসে কি হতো আগে, আমি ব্যাংক থেকে টাকা তোলার ক্ষেত্রে আমরা সরাসরি ব্যাংকে যেতাম, একটা কাগজ ফিল আপ করে জমা করতাম, আমার অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে আসতো। আজকাল আমরা এই ডিজিটাল জগতে এই টাকা লেনদেনের ব্যাপারটাকে কি করেছি, আস্তে আস্তে আমাদের কম্পিউটার থেকে, প্রথমে আমরা কম্পিউটারে করতাম, আমরা বলতাম অনলাইন ট্রানজেকশন। কম্পিউটার থেকে আজকাল কিন্তু আমাদের মুঠোফোনে আসা, মানে আমাদের মোবাইলে আমরা নিয়ে এসেছি। মোবাইলের বিভিন্ন ইউপিআই, মানে যেগুলো খুব কমনলি ইউজড অ্যাপ রয়েছে, কিছু অ্যাপের মাধ্যমে আমরা টাকা লেনদেন করছি। টাকা লেনদেন করছে কি, আমার ব্যাংকে যেতে হচ্ছে না, কোনো একটা অনলাইন শপ বা আমার লোকালি কাউকে আমি পেমেন্ট করব, সেটা সঙ্গে সঙ্গে আমাদের খুব কমন একটা কিউআর কোড এখন চালু হয়েছে, একটা কোডের মাধ্যমে আমরা একজন থেকে আরেকজন টাকা আদান প্রদান করতে পারছি। এই যে পুরো ব্যাপারটা, টাকা লেনদেন শুরু থেকে তথ্য আদান প্রদান বা কেনাকাটার ক্ষেত্রেই ধরি, আগে কেনাকাটা কী ছিল, আমার মা মাসিরা কী করতেন, দোকানে যেতেন, দোকানে গিয়ে দেখে পছন্দ করে নিজের কাপড় চোপড় কিনতেন বা আত্মীয় স্বজনের জন্য কাপড় চোপড় কিনে আনতেন। আজকাল কি হয়, আজকে আমরা অনলাইনে দেখে, ছবি দেখে মোবাইলে ঠিক করছি কি কি কিনবো। অনেকগুলো সাইট রয়েছে যার মাধ্যমে আমরা অনলাইনে কেনাকাটাগুলো করতে পারি। তাহলে আমাদের এই কেনাকাটা থেকে শুরু করে অর্থের আদান প্রদান থেকে শুরু করে কিছু কিছু ক্ষেত্রে তথ্য, আজকের দিনে হয়তো আমি জানি না, সেই ধরো আমার প্রস্তুতির ক্ষেত্রে আমাকে কোনো সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলতে হবে, জানতে হবে। তা আমার প্রথম মাধ্যমটা কি, আমি সরাসরি কম্পিউটারে ইন্টারনেটটাকে সংযোগ করে নেব বা আমার মোবাইলে আমি ইন্টারনেট সংযোগ করে দেখে নেব তার সম্পর্কে নানা তথ্য। এই যে তথ্যগুলো আমি পাচ্ছি, বা আমি কিছু তথ্য আমার ওয়েবে বা এই যে ইন্দ্রজালে আমি ছড়িয়ে দিচ্ছি, অন্তর্জালে ছড়িয়ে দিচ্ছি, সেই অন্তর্জালে ছড়ানো তথ্যটা কতখানি সুরক্ষিত এবং কতখানি সুরক্ষিত অবস্থায় আমার টাকা পয়সার লেনদেন, কেনাকাটাটা হচ্ছে, তার কথা মাথায় রেখে কিন্তু আজকাল এই সাইবার সিকিউরিটির চিন্তা ভাবনা। আচ্ছা, তো আসলে মূল লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি? মূল লক্ষ্য হচ্ছে, প্রথমে একটু সাইবার সিকিউরিটি, প্রথম বললাম সাইবার মানে তথ্যটা কি, এবার সিকিউরিটির কথাটা বলি, কেন সিকিউরিটি প্রয়োজন। আমার যে তথ্য, আমার যে ইনফরমেশন,
সেটা আমাকে না জানিয়ে যদি কেউ তার অসৎ উপায়ে ব্যবহার করে, বা ধরো আমার অর্থ, আমার লেনদেন আমাকে না জানিয়ে কোথাও একটা অন্য জায়গায় হয়ে গেল, সেই ব্যাপারগুলো কিন্তু যাতে সুরক্ষা পাওয়া যায়, তার জন্য আমাদের এই সাইবার সিকিউরিটিতে আসা। মূল লক্ষ্য হচ্ছে আমার তথ্য যাতে সুরক্ষিত থাকে। আমার তথ্য যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেই রাস্তাটা, ট্রান্সপোর্টেশনটা যাতে সুরক্ষিত থাকে। 3 নম্বর হচ্ছে যখন অর্থনৈতিক লেনদেন হবে, সেই ক্ষেত্রেও যাতে আমার অর্থ বা আমার লেনদেন সুরক্ষিত থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে আজকাল কতগুলো সেক্টর রয়েছে, যদি সময় আমাদের পারমিট করে আমরা বিভিন্ন সেক্টর নিয়ে কথা বলবো। কিছু কিছু টার্ম হয়তো তোমরা শুনবে, চাইল্ড অ্যাবিউজ, বাচ্চাদের আজকাল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম চাইল্ড পর্নোগ্রাফি, চাইল্ড অ্যাবিউজ সাইট, অনেক কিছু রয়েছে। তাদের যে বাচ্চাটির মানসিকতা এখনো তৈরি হয়নি, তাকে সাইবার শত্রুরা তার মানসিকতাটিকে নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যম ইউজ করে ক্ষতি করার, মানে ক্ষতি করার চেষ্টা করে, ক্ষতি ঘটায়। অনেক ক্ষেত্রে বাচ্চারা তার শিকারও হয়। সেই জিনিসগুলোকে যাতে আটকে দেওয়া যায়। কিছু কিছু ক্ষেত্রে আমরা লোভের বশবর্তী হয়ে কোনো ভুল একটা সাইটের তথ্যের আদান প্রদানে বাধ্য হয়ে যাই। কিছু কিছু ক্ষেত্রে আমাদের অজান্তে আমরা কিছু তথ্য আমাদের আমরা হ্যাকার বলি এদের, হ্যাকার যারা হচ্ছে আমার তথ্য আমার কাছ থেকে আমাকে না জানিয়ে অসৎ উপায়ে ব্যবহার করার কারণে তারা এই কাজগুলো ঘটে থাকে। বিভিন্ন টার্ম আমরা ইউজ করি। আচ্ছা, এই যে আপনি হ্যাকারদের কথা বললেন, এই মুহূর্তে আমার যে প্রশ্নটা মনে যাচ্ছে সেটা হচ্ছে যে ধরুন আমরা আধুনিক হচ্ছি, হ্যাকারও আধুনিক হচ্ছে, নানান ধরনের জালিয়াতির শিকার হচ্ছে আমরা, নতুন নতুন ধরন দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনি আমাদের দর্শক বন্ধুদেরকে বলুন কি কি ধরনের ইনসিডেন্টস আপনি প্রত্যক্ষ করেছেন বা কি কি ইনসিডেন্টস আগামীতে হতে পারে, কি আছে সম্ভাব্য বা যা কিছু হয়েছে, কিছু কিছু সংক্ষিপ্ত। আমরা এটাকে 3টে ভাগ করে নিই, কেমন? প্রথম হচ্ছে হ্যাকার নিয়ে যখন কথা বললাম, হ্যাকার নিয়ে কথা বলতে গিয়ে আমার বোধহয় একটু শুধরে দেওয়া দরকার। হ্যাকারের একটা অদ্ভুত জোন রয়েছে, সেটাকে বলে এথিক্যাল হ্যাকার। এথিক্যাল হ্যাকাররা আবার অন্যরকম। ধরো আমার কোনো একটা অ্যাপ্লিকেশন আমি ইউজ করছি, কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করে আমি কাজ করছি, ব্যাংকিং সেক্টরে আমাদের কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, তার মধ্যে কোনো রকম খুঁত আছে কিনা, কোনো রকম ভুল আছে কিনা, সেটা অসৎ উপায়ে কিছু ব্যবহার করা যায় কিনা, সেগুলো চেক করার জন্য গ্রুপ অফ হ্যাকার কাজ করেন। আমরা এদের বলি এথিক্যাল হ্যাকার। তারা সমাজের ভালোর জন্য কাজ করেন, মানে কোনো ত্রুটি আছে কিনা আমার অ্যাপ্লিকেশনে সেটা খুঁজে বার করা তাদের কাজ। আর আমাদের তো আসলে উদ্দেশ্য যারা ত্রুটি বার করেন তাদের জন্য নয়, যারা অসৎ উপায়ে আমার তথ্য ব্যবহার করছেন তাদের জন্য। আমি 3টে সেকশনে আমি আমাদের যারা দর্শক বন্ধুরা দেখছেন শুনছেন তাদের জন্য বলবো। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আমরা খুব বেশি করে এখন যেটা ইউজ করি, আমরা ভীষণভাবেই সামাজিক মাধ্যমের সঙ্গে যুক্ত, আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে এগুলো কাজ করি। আমি একদম নাম নিয়েই বলছি, আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোর মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করি। আমরা বলবো যে যেহেতু একজন তথ্য প্রযুক্তির বিশেষজ্ঞ হিসেবে আমি কথা বলতে এসছি বা চাই, সেক্ষেত্রে বলবো যতটা সম্ভব আপনাদের পার্সোনাল ইনফরমেশন আপনারা এই মাধ্যমগুলোতে ব্যবহার কম করবেন, মানে সোশ্যাল সাইটসগুলোতে। আমি আসলে সোশ্যাল সাইটস বলতে চাইছি না এই কারণে, আমরা অনেক সময় আজকে বোধহয় ভুলেই গেছি চিঠিপত্র আদান প্রদানের কথা। আমরা খুব জটিল তথ্য, প্রয়োজনীয় তথ্য আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আদান প্রদান করি। কতটা করতে পারি, আমার হোয়াটসঅ্যাপ কতটা সুরক্ষিত সেটা আমাকে আগে দেখে নিতে হবে। প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের মধ্যে তার সুরক্ষার সেটিংগুলো রয়েছে, আমরা আসলে ইগনোর করি। যেই ডিসক্লেমারগুলো আসে বা যে ইনফরমেশানগুলো যখন আমরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করি তখন দেওয়া হয়, এত ছোট ছোট লেখা না, আমরা যারা বিশেষজ্ঞ আছি আমরাও অনেক সময় এটাকে স্কিপ করতে চাই। তো আমার বক্তব্য হচ্ছে যখন প্রথমেই আমি কোনো একটা অ্যাপ্লিকেশনস বা কোনো একটা সফটওয়্যার ব্যবহার করব, আমি দেখে নেব যে আমি কি পারমিশন তাকে দিচ্ছি। আমি চেষ্টা করব আমার ব্যক্তিগত ইনফরমেশন, যেমন ধরো খুবই ব্যক্তিগত হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল আইডি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মোবাইল নাম্বারটা রিলেটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে এই মোবাইল নাম্বারটা এই সামাজিক মাধ্যমগুলোতে ডিসক্লোজ না করাটাই শ্রেয়। আমরা ছবি দিয়ে পোস্ট করি, আমরা আমাদের প্রোফাইল বলে ছবি দিয়ে চেঞ্জ করি, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের প্রোফাইল পিকচারটাকে আমরা সেটিংয়ে গিয়ে প্রোটেক্ট করতে পারি, যাতে এই ছবিটাকে কেউ ডাউনলোড করে আমার অনুমতি ছাড়া ডাউনলোড করে
ব্যবহার করে এটাকে অন্য কোনো কাজে লাগাতে পারবে। সেই তথ্য প্রযুক্তির ওই জায়গাটায় আমাকে একটু খেয়াল রাখতে হবে, তাহলেই মাধ্যমটা আমরা খুব সহজেই এবং সিকিউরডভাবে ব্যবহার করতে পারবো। একটু একটু সেটিং চেঞ্জ করে নেওয়া প্রয়োজন। সেটা বন্ধুরা যদি আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন বা ইনস্টাগ্রাম ইউজ করেন, মেসেঞ্জার ইউজ করেন বা ফেসবুক মাধ্যমে যদি আপনারা তথ্যের আদান প্রদান করেন, তাহলে আমি অনুরোধ করব, প্রত্যেককে অনুরোধ করব যে এদের যে সেটিংসগুলো দেওয়া রয়েছে, যেতে আপনার প্রাইভেসি পার্সোনাল সেটিংসগুলো একটু ভালো করে পড়ে সেগুলোকে দেখে নিজেকে একটু প্রোটেক্ট করে রাখার জন্য যা যা করা প্রয়োজন সেগুলো একটু করে নেবেন। এটা গেল প্রথম। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা প্রথম ধাপে যেটা গেলাম সামাজিক মাধ্যমে। 2 নম্বর বলবো ব্যাংকিং সেক্টর। আজকাল ভীষণভাবেই পপুলার। আমাদের মোবাইলে আমরা অ্যাপের মাধ্যমে টাকা পয়সার লেনদেন করে থাকি। এখানে প্রত্যেকটি ব্যাংক প্রত্যেকটি ক্লায়েন্টকে একটা কথা খুব পরিষ্কার করে বলে দেয়। সবাই একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, কারণ এখানে আমরা ভুলটা করি। আমাদের বক্তব্য হচ্ছে কোনো ব্যাংকের অফিসিয়াল, কোনো ব্যাংকের কর্মচারী আপনার কাছ থেকে ব্যাংকের মাধ্যমে যে পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার, আমরা যেটাকে পিন বলি, পিন, সিভিভি, আপনার কার্ডের পেছনে যে 3 ডিজিটের নাম্বারটি থাকে, বা আপনার আপনি যখন কোনো একটা ট্রানজ্যাকশান করছেন তখন আপনার কাছে যে 1 টাইম পাসওয়ার্ড ওটিপিটা আসবে, সেটা কিন্তু চাইতে পারে না। আরবিআইয়ের নির্দিষ্ট গাইডলাইন রয়েছে, কোনো ব্যাংকের কর্মচারী কখনোই আপনার কাছ থেকে এই তথ্যগুলো চাইতে পারে না। তা আমরা কি হয়, কিছু কিছু ক্ষেত্রে আসলে মাথায় থাকে না, তো হঠাৎ করে আপনার কাছে একটা বড় ধরনের একটা পুরস্কার এলো, আপনার মোবাইল নাম্বারটি এই পুরস্কার পেয়েছে, আপনি আপনার অ্যাকাউন্টস নাম্বার দিন, আপনার এই তথ্যগুলো আমাকে দিন। তা আমরা লোভে পড়ে ভুল করে ফেলি। কিন্তু আমার একটি প্রশ্ন থাকবে এখানে, যখন আপনি একটু লজিক্যালি ভাবুন তো, 130 কোটির দেশ, আপনার মোবাইল নাম্বারটাই কেন এইভাবে আপনার সিলেকশান এলো? হ্যাঁ, ওদের কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই? সেটা আপনার নাম্বারটাকেই অন্য কোনো মাধ্যম থেকে আপনার কাছে কোনো ইনফরমেশান না এসে হঠাৎ করে একটি লোক আপনাকে জানালো, সে মেসেজের মাধ্যমেই জানাক বা আপনাকে ফোন করেই জানাক। না, আবার ইদানিংকালে তো দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ডাইরেক্টরেট বা অফিসিয়ালসের নাম করেও কিন্তু আবার ফোন করা হচ্ছে। সেটারই কারণ, সেটা এই কথাটাতে আসতে চাইছিলাম। আপনি কিভাবে বুঝে নিলেন উনি যে কোনো একটা ব্যাংক থেকে করেছেন বা কোনো হাই অফিসিয়াল থেকে করেছেন? হ্যাঁ, এর মধ্যে আমি একটি ঘটনার সাক্ষী। আমাদের ত্রিপুরারই বড় সংস্থায়, মানে বড় পদমর্যাদায় উনি কাজ করেন। ওনাকে সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টেলিজেন্স থেকে বলে ওনার নামে ইমেল আসছে এবং ওনার কাছে ফোন কল এসছে যে আপনি যে মোবাইল ইউজ করছেন, আপনার মোবাইল নাম্বারটি বিভিন্ন জায়গায় বিভিন্ন চাইল্ড অ্যাবিউজে ইউজ হচ্ছে, এবার আপনার নামে রেড অ্যালার্ট জারি হয়েছে এবং আপনাকে এই ইমেলের মাধ্যমে সতর্ক করা হচ্ছে। মজার ঘটনা হচ্ছে, ওরা এতটাই ইন্টেলিজেন্ট, ওখানে যে লোগো ব্যবহার হয় সেটাও সিবিআইয়ের লোগো দিয়ে ব্যবহার করা হচ্ছে। কিন্তু একটু খুব মনোযোগ দিয়ে দেখবেন, যখনই ওরা কোনো মেইল পাঠায়, মেইলের প্রথম দিকে হয়তো ওরা সিবিআইয়ের কিছু একটা ব্যবহার করে, যাতে ওটাকে মনে হয় যে হয়তো সিবিআই থেকে এসছে। কিন্তু এটা লজিক্যাল মাইন্ড যদি কাজে লাগান, তাহলে দেখবেন যে ডোমেইন থেকে, মানে যে মেইল যেই ডোমেইন থেকে .com .org বা .in যার থেকে এসছে, সেটা কোনো মতেই তার সঙ্গে যুক্ত নয়। কোথাও ভারতবর্ষের এই গভর্নমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে কোথাও থেকে তার ইমেল জেনারেট হয়নি। একটি অতি সাধারণ একটি প্রাইভেট বা অন্য কোনো কান্ট্রিরও হতে পারে, যেমন .in হলে আমরা বুঝে নেব ইন্ডিয়া থেকে জেনারেটেড। এছাড়াও বাইরের অন্যান্য কান্ট্রি থেকে অনেক এরকম মেল আসে, ফেক মেল। একটু লজিক্যালি বুঝতে হবে, লজিক্যাল মাইন্ডটা ব্যবহার করতে হবে। আজকাল কিন্তু আইটি অ্যাক্ট ভীষণভাবেই সুরক্ষিত, মানে প্রত্যেকটি লোকের তথ্যকে সংরক্ষিত এবং আপনার তথ্যের যাতে কোনো রকম বিকৃতি না ঘটে তার জন্য আইন আপনার জন্য রয়েছে। তাই এমন যদি কিছু আসে, আমি প্রথমেই বলবো সেই তথ্যটাকে আপনাকে যাচাই করে নিতে হবে। হ্যাঁ, আমি বলছি না যে কোনো একটা ভালো কাজ করে আপনি কিছু পুরস্কার পেলেন, আপনি ভয় পেয়ে তার জন্য গেলেন না, সেরম নয়। যদি এরম কিছু আসে, আমি আগে তথ্যটা যাচাই করে নেব। কার কাছ থেকে যাচাই করব? ধরুন আপনার কাছে এসবিআই থেকে কোনো একটা গিফট এসছে, তাহলে আমি কাছাকাছি এসবিআই তাদের তথ্য কেন্দ্রে গিয়ে বা তাদের যিনি আছেন আধিকারিক, তার সঙ্গে কথা বলে তার সত্যতা যাচাই করে নেব। আমার কাছে যে জিনিসটা পরিষ্কার হচ্ছে না, আমি খুব সহজেই, আমাদের প্রত্যেকটি থানাতে একটি সাইবার সেল এখন তৈরি হয়েছে, প্রত্যেকটি থানাতে সাইবার সেল অ্যাক্টিভ। এমন যদি কোনো চিঠি বা হুমকি বা ব্ল্যাকমেলিং কোনো লেটার
আসে, কিন্তু আজকাল এটা হামেশাই হচ্ছে। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আপনাকে জিজ্ঞেস করতে চাইছি, ধরুন না প্রতারণার শিকার হয়ে গেলাম, হ্যাঁ, বুঝতেই পারলাম না, হয়ে একদম, গেলাম, একদম। জালিয়াতের শিকার হয়ে গেলাম, একদম। সেই মুহূর্তে আমাদের কি করণীয়? হ্যাঁ, এখানে ভারত সরকারের স্বীকৃত সংস্থার জন্য সাইবার ক্রাইম, আপনি অনলাইন কিন্তু সাইবার ক্রাইমের আপনি রিপোর্টিং করতে পারেন। আপনার কি ঘটেছে, কবে ঘটেছে, তার টোটাল ডিটেল দিয়ে, যদি কোনো রকম স্ক্রিনশট থাকে বা যে মেইল আপনার কাছে এসছে সেগুলো দিয়ে cybercrime.gov.in আপনি ওখানে ঢুকে আপনার লিপিবদ্ধ করা যেই আপনার যে ঘটনাটি ঘটেছে সেটা আপনি ওখানে লিপিবদ্ধ করবেন। আপনাকে কাছাকাছি থানায় যেতে হবে না। কোনো ওয়েবসাইট আছে? হ্যাঁ, ওটার জন্য বললাম cybercrime.gov.in। ওখানে আপনি গিয়ে যদি করেন তাহলে সরাসরি ওখান থেকে আপনার কাছে কিন্তু আপনার নিকটবর্তী থানার সাইবার ক্রাইম সেলে সেই তথ্যটা চলে আসবে। ঠিক আছে, এবার ওখানে যেতে হলো না, ওখান থেকে, এবং এটা মেনশন করে দেওয়া আছে 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী থানার সাইবার যে সেল রয়েছে সেখান থেকে এসে যিনি ভিকটিম, যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটা ফিনান্সিয়াল হোক বা অন্য কোনো ধরনের হোক, এসে কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার কাছ থেকে তথ্য নিয়ে তার উপর কিন্তু অ্যাকশন নেওয়া শুরু হয়ে যাবে। আচ্ছা, আর পাশাপাশি কি যদি ফিনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে যদি ফিনান্সিয়াল হয়? ট্রানজাকশন হলে আমি বলবো যে আপনার ক্ষেত্রে দুটো জায়গায় সঙ্গে সঙ্গে তথ্য লিপিবদ্ধ করা উচিত। একটা হচ্ছে অনলাইন, আমি প্রবলেমটাকে আমি নথিবদ্ধ করব, নিয়ারেস্ট আমার যে ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে সেখানে গিয়ে আমি ফিজিক্যালি ওখানে প্রেজেন্স হয়ে আমার দরখাস্ত জমা করব বা ওদের যে পদ্ধতি রয়েছে তাতে লিপিবদ্ধ করব। এরপর হচ্ছে প্রত্যেকটি ব্যাংকের, ফিনান্সিয়াল সেক্টরে যেহেতু এই সমস্যাটা বেশি হচ্ছে, প্রত্যেকটি ব্যাংকের ফ্রি অনলাইন নম্বর দেওয়া রয়েছে, যেটাকে আমরা টোল ফ্রি নম্বর বলি। সেখানে আমরা সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করব। আপনার কার্ড হোক, আপনার ক্রেডিট কার্ড হোক, আপনার ডেবিট কার্ড হোক, প্রত্যেকটা কার্ডের পেছনে দেখবেন একটি টোল ফ্রি নম্বর দেওয়া রয়েছে। সেখানে আপনার যে ক্ষতির মুখোমুখি আপনি হয়েছেন সেটাকে সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করবেন। কিন্তু ওই কথাটা যেটা বললাম, আমরা যেমন ইন্টেলিজেন্ট, তেমনি যারা ক্রাইমগুলো করছেন তারা আমাদের থেকে অনেকটা এগিয়ে ভাবেন। কারণ কোনো কিছু ঘটনা ঘটলে আমরা এটা প্রোটেক্ট করার জন্য সতর্ক হই বা আমরা তৈরি করি আর কি। মানে খুব কমন যদি এক্সাম্পল দিই, যে আমার বাড়িতে একটি সদর দরজা রয়েছে, 3টে জানলা রয়েছে, তা আমি প্রথম কি করব, দরজাটাকে বন্ধ করার চেষ্টা করব। এখন যারা এই ক্রাইমগুলো করছেন, সাইবার ক্রাইমগুলো করছেন, তারা জানেন যে বাড়িতে আরও 3টে জানলা রয়েছে, এই 3টে জানলাতে কীভাবে ঢোকা যায় সেই রাস্তাগুলো ওরা খুঁজতে শুরু করেন। তাহলে অ্যাজ এ সাইবার বিশেষজ্ঞ আমার আস্তে আস্তে 3টে জানলা, একটা দরজা, সবগুলোকে প্রোটেক্ট করলে আমি বলবো আমি পুরোপুরি সুরক্ষিত। কিন্তু একটা কথা সত্যি সত্যি স্বীকার করা এখানে প্রয়োজন, 100% সুরক্ষা বলে কিছু নেই। তাই এই ঘটনাগুলো ঘটার আগে সতর্কতা কিন্তু খুব বেশি প্রয়োজন। আমরা সতর্ক থাকবো বেশি, যাতে ঘটে না যায়। সচেতনও থাকতে হবে, সচেতন থাকতে হবে একদম। এবং ভীষণভাবেই বলা উচিত আর কি। মানে আমি যদি আজ থেকে 5 বছর আগে স্ট্যাটিস্টিক্স আজকে দেখি, প্রতিদিন গড়ে যতগুলো সাইবার ক্রাইম রেজিস্টার হয় সেটা আজকের থেকে 5 বছর আগে বছরে হতো বা মাসে হতো। তাই সংখ্যাটাও প্রচুর বেড়ে গেছে। তাহলে মুদ্রা কথা হচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতেই হবে। ভীষণভাবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে সাইবার সিকিউরিটি। আর এই বিষয়ে আলোচনা করতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিজ্ঞানী শুভাশিস কর। আমরা ওনার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করব। এবারে আমি চটজলদি কিছু প্রশ্ন করব, সংক্ষিপ্তভাবে সেগুলো উত্তর জানার চেষ্টা করব। পাবলিক যে ওয়াইফাই রয়েছে সেগুলি কি অ্যাক্সেস করা নিরাপদ নাকি নিরাপদ নয়? এটা প্রথমেই বলা হয়, পাবলিক ওয়াইফাই আপনি যে অ্যাক্সেস করছেন সেখানে আপনার প্রয়োজনীয়তাটা প্রথম দেখতে হবে, আপনার কিসে প্রয়োজন। পাবলিক ওয়াইফাইগুলো দেওয়া হয়েছে ইনফরমেশন, তথ্য আদান প্রদানের জন্য। সেখানে বসে যদি আপনি ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন করতে চান তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আপনাকে মানা করব যে পাবলিক ওয়াইফাই যেগুলো ওপেন সিকিউর সেগুলোকে ফিনান্সিয়াল তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার না করাটাই ভালো। আর সেক্ষেত্রে যদিও করতে হয় তাহলে একদম সিকিউর ওয়েতে আমাকে দেখে নিতে হবে যে ট্রানজ্যাকশনগুলো আমি করছি সেগুলো সিকিউরড কিনা, বা প্রত্যেকটা ট্রানজ্যাকশন করার পর আমার ল্যাপটপই ব্যবহার করি বা মোবাইলই ব্যবহার করি, যে তথ্যগুলো আমার এখানে রয়ে যাবে সেগুলোকে পরিষ্কার করে দিতে পেরেছে কিনা, আমরা হিস্ট্রি ক্লিয়ার বলি, সমস্ত হিস্ট্রিগুলো আমরা ক্লিয়ার করে দিয়েছি কিনা। আর এমনিতে নর্মালি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ওয়াইফাই তো ব্যবহার করা যেতেই পারে, যেটা পাবলিকলি ওপেন পাবলিক প্লেসে দেওয়া আছে। এখানে যেগুলো পাবলিক প্লেসে অ্যাভেলেবল, যেমন স্মার্ট সিটি থেকে যেগুলো প্রোভাইড করা হয়েছে,
প্রত্যেকটা স্মার্ট সিটিতে এটা একটা ওয়ান ক্রাইটেরিয়া যে পাবলিকলি অ্যাক্সেসিবল ওয়াইফাই জোন। সেগুলিতে কিন্তু যথেষ্টই সিকিউরিটির কথা মাথায় রেখে প্রোটেকশন অলরেডি নেওয়া আছে, তাতে আপনারা ভুলভাল কোনো সাইটে ঢুকে পড়ার ব্যবস্থাটা নেই। কিন্তু নিজে জেনে বুঝে যদি কোনো রকম ভুল সাইটে গিয়ে আপনি অ্যাক্সেস করেন, সেটার দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে, তাই সতর্ক হতে হবে নিশ্চয়ই। আচ্ছা, সাইবার সিকিউরিটির ক্ষেত্রে যে আমরা মোবাইল অ্যাপ্লিকেশনসগুলো যে ব্যবহার্য করছি, আমরা কি করে সেগুলিকে সুরক্ষিত রাখতে পারি? প্রথম কথা হচ্ছে, আমরা যে মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করছি, আমার একটা প্রশ্নের একটু সহজ উত্তর চাই। সেটা হচ্ছে আমাদের প্রয়োজনীয়তা কোথায়। আজকাল দেখবেন যা না প্রয়োজন আমরা গুচ্ছের মোবাইল অ্যাপ্লিকেশনস আমাদের ডাউনলোড করে আমাদের মোবাইলে রাখছি, প্রয়োজনই নেই। আমাকে প্রথম জানতে হবে আমার অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয়তাটা, নেক্সট জানতে হবে সোর্সটা কোথায়, মানে কাদের থেকে এটা তৈরি, সিকিউর তো, মানে এটা ব্যবহার করে আমার কাছে তথ্য যে চলে যাবে না তার গ্যারান্টি আছে কি। 3 নম্বর হচ্ছে আমি কোথা থেকে ডাউনলোড করছি। আমাদের প্লে স্টোর রয়েছে, অ্যাপেল স্টোর রয়েছে, সেগুলো হচ্ছে ওরা ওইগুলোকে অ্যালাউ করে যারা সিকিউর এবং ওদের কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে ওখানে আসে। তো সেরকম না করে আমরা যেখান থেকে মানে যে কোনো সাইট থেকে যদি ডাউনলোড করে ইনস্টল করে ফেলি, তাহলে কিন্তু আমি আমার নিজেকেই অসুরক্ষিত করছি। মোবাইলকে মানে যে কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডাউনলোড করে মোবাইলটা যেমন অসুরক্ষিত হয়ে পড়ছে, আপনার ট্রানজ্যাকশনগুলো অসুরক্ষিত হয়ে পড়ছে। কারণ ব্যাকগ্রাউন্ডে আপনার মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে ইনফরমেশন ওদের সাইটে চলে যাচ্ছে কিনা সেটা কিন্তু আপনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। তাই সুরক্ষিত সাইট থেকে আমি ডাউনলোড করব অ্যাপস, এবং আমার যেগুলো প্রয়োজন, যেগুলো পরীক্ষিত, সেই অ্যাপসগুলি ব্যবহার করব। আচ্ছা, আমরা অনেক সময় নানান ধরনের কাজে আমরা মোবাইল ফোন ব্যবহার করে থাকি, সোশ্যাল সাইটসও দেখে থাকি। তো এজ এ কমন পিপল হিসাবে বিশেষ করে অভিভাবকদের কি কি সচেতনতা বা সতর্কতা অবলম্বন করা উচিত? দেখুন, কোনো একটা নতুন টেকনোলজি যখন আমাদের কাছে আসে, তার ভালো মন্দ দুটোই থাকে। তো মোবাইল আপাতত এখন মোবাইল ছাড়া আমরা জীবন ভাবতে পারি না, কারণ আমাদের পারস্পরিক কমিউনিকেশনই বলুন, কোনো তথ্যের খোঁজ খবরই বলুন, বা প্রয়োজনীয় আমাদের দিনের কাজগুলো বলুন। যেমন আমি খুব এক্সাম্পল দিয়েই বলছি, আপনার প্রয়োজনীয় ধরুন গ্রোসারি আপনি চট করে মোবাইলে অনলাইন অর্ডার করে আপনি ঘরে পেয়ে যাচ্ছেন। তো আপনি তো বলতে পারেন না এটা অসুরক্ষিত, তার জন্য আমি অর্ডারই করব না, সেটা একটা সিস্টেম, আমি ব্যবহারই করব না, তাহলে আমার সুরক্ষাটা রইল। কিন্তু আমি ব্যবহার না করে বসে থাকলে তো চলবে না, আমাকে সুরক্ষিত ব্যবহার করতে হবে। তার জন্য আমার 3টে জিনিস করা খুবই প্রয়োজন। একটা হচ্ছে কি তথ্য আমি এই মোবাইলের মাধ্যমে দিচ্ছি বা কার জন্য ব্যবহার করছি, সেটা স্পেসিফিক হতে হবে। আমার অপ্রয়োজনীয় তথ্য দেওয়ার প্রয়োজন নেই, আমার পার্সোনাল খুব ব্যক্তিগত তথ্য দেওয়ার প্রয়োজন নেই, আমার যেটা শুধুমাত্র প্রয়োজন আমি সেটাই দেব। ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের সময় আমি 2 স্টেপ ভেরিফিকেশান ইউজ করবই করব। মানে অ্যাপ্লিকেশনের যে ইউজার নেম পাসওয়ার্ডটা রয়েছে, তারপর যখন ব্যাংক থেকে একটা ওটিপি এসে ভেরিফাই করবে যে আমার এই টাকাটা কেটে নিচ্ছে, ওরা কেটে নিচ্ছে, 100% আমি নিশ্চিত হয়েই ওটা ইয়েস করব। সেক্ষেত্রে কোনো মাত্র যদি সন্দেহ থাকে আমি করব না। 3 নম্বরটা হচ্ছে যে সাইটগুলো আমি ব্যবহার করব, একবার কনফার্ম হয়ে নেবেন এই সাইটগুলো সুরক্ষিত, এবং এই সাইটগুলো যাতে বহুল ব্যবহৃত সাইট, যারা এর মধ্যে নিজের উপস্থিতি জানান দিয়েছে, যারা প্রমাণ দিয়েছে যে আমরা সুরক্ষিত এবং কাজকর্ম করতে পারি অনলাইন সাইট। অভিভাবকদের কি কোনো বিশেষ ভূমিকা রয়েছে? নিশ্চয়ই ভূমিকা রয়েছে। ছেলে মেয়েদের ক্ষেত্রে খুব সংক্ষিপ্তভাবে জানতে চাই। খুব সংক্ষিপ্তভাবে, তো ছেলেমেয়েরা যারা ব্যবহার করবে তাদের প্রথম ব্যবহারের ক্ষেত্রে নিজেরা একটু নজরদারি করুন। আপনারা দেখুন ছেলে মেয়ে কি করছে, কি ব্যবহার করছে, জিনিসগুলো সুরক্ষিত তো। আজকাল তথ্য আপনি সর্বত্র পেয়ে যাবেন, আপনারা নিজেরা একটু ঘেটে দেখুন যেই তথ্যগুলো ওরা ব্যবহার করছে, যে সাইটগুলো ওরা ব্যবহার করছে, সেগুলো সুরক্ষিত। কারণ অনেক সময় দেখা যায় যে এমনিতে খুলতে খুলতে বা কিছু একটা ব্রাউজিং করতে করতে আপনার পর্ন সাইটসগুলো চলে আসছে, ভেরি কমন থিং এখন। বাট এখানে দুটো ক্ষেত্র আছে, বা কুকিজগুলিও চলে আসছে তার কিন্তু মধ্যে। এখন একটা ভালো জিনিস জানেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইনে এবং আমাদের যে জিএসএম অপারেটরগুলো আছে, যতগুলো রেজিস্টার্ড এবং পর্নোগ্রাফি সাইট, তার অধিকাংশই, আমি একদম 100% বলবো না, অধিকাংশই বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি যখন একটা রেজিস্টার্ড একটা মোবাইল অপারেটরের টাওয়ার ইউজ করে কাজ করবেন, তখন এগুলো করতে পারবেন না। তারপরও একটু দেখা উচিত যে বাচ্চাদের মোবাইল হিস্ট্রিটা কি রয়েছে,
আমি বলবো না সবসময় পুলিশিং করা প্রয়োজন, ওদের একটা স্বাধীন যুগ রয়েছে, কিন্তু বুঝিয়ে দেওয়া প্রয়োজন। ও প্যারেন্টাল কন্ট্রোল একটু থাকাটা প্যারেন্টাল উচিত। কন্ট্রোল থাকা উচিত। যদি মনে হয় যে একদমই মিসইউজ হচ্ছে, তখন ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস পাওয়া যায়, প্যারেন্টাল কন্ট্রোল লক করা যায়, আপনি রেস্ট্রিক্ট করে দিতে পারেন ইউজ, সবগুলো করে ওটাকে। আচ্ছা, বেসিক্যালি যে আমরা কুকিজের কথা বললাম সেটা আসলে কি, বা এটা মানে ভালো না খারাপ, না মানে আসলে কি সেটা? না, ভালো খারাপ দুটোই আছে এর মধ্যে, ভালো মন্দ মরম মেশানো। যেমন আপনি যখন কোনো একটা সাইট অ্যাক্সেস করছেন, তখন সে আপনার লোকেশন, আপনার এখান থেকে কিছু তথ্য ওরা তুলে নেয়, ঠিক আছে? সেই মতো কিছু তথ্য ওখান থেকে, ওদের সাইট থেকে কিছু তথ্য আপনার কম্পিউটারে এসে জমা। বাঁচার উপায় আছে? কুকিজ লোকে সম্ভবত এই ব্যাপারটা একটাই বলা যে রেগুলার বেসিস আমি হিস্ট্রি ক্লিয়ার করব, টেম্পোরারি ফাইলস ডিলিট করব, কুকিজ ক্লিয়ার করে দেবো। আমার সিস্টেমে, অপারেটিং সিস্টেমে দেওয়া রয়েছে। আমি ভীষণভাবেই বলবো প্রত্যেকেই রেজিস্টার্ড অপারেটিং সিস্টেম ইউজ করবেন, এবং একটি অ্যান্টিভাইরাস তো অতি অবশ্যই ব্যবহার করতে হবে, অ্যান্টিভাইরাস যাতে আপ টু ডেট থাকে। আচ্ছা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতেই হবে। নিজেকে সুরক্ষিত করব, তারপর ব্যবহার করব। আচ্ছা, নিরাপদ ওয়েবসাইটগুলো ঘাটার ক্ষেত্রে কি কি কোনো সিম্বল রয়েছে সুরক্ষিত? এইচটিটিপি সিকিউর আমরা বলি। আচ্ছা এইচটিটিপি সিকিউর হচ্ছে HTTPS দিয়ে শুরু হয়, আচ্ছা, দেন //www বলে আমার ওয়েবসাইট ডোমেনটা নেমে এলো। কিন্তু আজকাল 100% HTTPSও সুরক্ষিত বলে বলা যাচ্ছে না। যেমন আমার কাছে রিপোর্টেড অনেকগুলো রয়েছে, আমরা যেই ইন্টারনেট সাইটগুলোতে কেনাকাটা করি ঠিক তার মতো চেহারায় HTTP সিকিউর সাইট বানিয়েও জালিয়াতি করা খেয়াল করে হচ্ছে। দেখবেন ওরা কেন পপুলার হয়। বাজার চলতি দাম থেকে অনেক ভালো অফার দিয়ে দেবে, অনেক কম অফার দিয়ে দেবে, তখন আপনাকে অ্যাট্রাক্ট করবে। তাই একটু দেখে নেওয়া, এত কম অফার ওরা কেন দিতে পারছে, কিভাবে দিচ্ছে, এই অফারটা দিতে পারার মানে পেছনে ওদের কারণটা কি, মানে কেন এটা দিচ্ছে, এই জিনিসগুলো যদি আমার মাথায় থাকে, আমি যদি এটা জাস্টিফাই করে নিই, তাহলে আমার বোধহয় ব্যবহারে অসুবিধা হবে না। আসলে মোদ্দা কথা হচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে সচেতন হবে। থাকতে অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।